কৃষি ডিপ্লোমা চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সরকার শফিউদ্দিন আহমদ, মুখ্য প্রশিক্ষক, এটিআই ঈশ্বরদী, পাবনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের আশীর্বাদে সবসময় সবাই ভালো আছো। আজকে তোমাদের উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা বিষয়ে ইউনিট 13 নিয়ে আলোচনা করা হবে, যেখানে সবুজ সার এবং অণুজৈবিক সার নিয়ে আলোচনা করা হয়েছে। চলো আমরা শুরু করি। প্রথমে আসি সবুজ সার কাকে বলে। বিশেষ কিছু উদ্ভিদ নির্দিষ্ট বয়সে কচি ও সবুজ অবস্থায় চাষ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ফলে পচে যে সার তৈরি হয় তাকে সবুজ সার বলা হয়। মাটিতে মিশিয়ে দেওয়ার পর অণুজীবের কার্যাবলীর দ্বারা এইগুলোর বিয়োজন ঘটে এবং জৈব সারে পরিণত হয়। সবুজ সারের উদ্দেশ্য কি? মাটির উর্বরতা, উৎপাদন ক্ষমতা বাড়ানো, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানো, মাটির ভৌত অবস্থার উন্নয়ন ঘটানো, জৈবিক পরিবেশ উন্নত করা, মাটির ক্ষয় রোধ করা, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করা, জীব অণুজীবের কার্যাবলী বৃদ্ধি করা, রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ানো, মাটি নরম রাখা ইত্যাদি। সবুজ সার ফসলের বৈশিষ্ট্য: যে সমস্ত উদ্ভিদ দ্বারা সবুজ সার তৈরি করা হবে সেগুলোর কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। যেমন, এটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনুর্বর মাটিতেও ভালো জন্মানোর ক্ষমতা থাকতে হবে, গভীর মূলি হলে এটা ভালো হয়, বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংযোজন করার ক্ষমতা থাকবে, প্রচুর নরম কাণ্ড ও পাতা উৎপন্ন করবে, স্বাভাবিক বৃদ্ধির জন্য তেমন পরিচর্যা দরকার হবে না, খরা সহ্য করতে পারবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে, বীজের মূল্য কম হবে এবং সহজ প্রাপ্তি হবে। এটা নরম ডালপালা পশু পাখির খাওয়ার উপযোগী হবে। কয়েকটি প্রধান সবুজ সার ফসল যেমন ধনচা, সাধারণ ধনচা, আফ্রিকান ধনচা, শনপাট, নীল বা ইন্ডিগো, আলফালফা, গোমটর, ক্লোভার ইত্যাদি। সবুজ পাতা সার, এটা একটা বিশেষ ধরনের সার যেটা গাছের সবুজ পাতা এবং কচি শাখা প্রশাখা থেকে তৈরি করা হয়। এগুলো মাটিতে পচিয়ে এই সবুজ পাতা সার তৈরি করে। যে সমস্ত উদ্ভিদ থেকে এই সার তৈরি করা যায় সেগুলো হচ্ছে গিলিরিসেরা, সেজবানিয়া, পানঘাম, রেন্টি, ইপিলিপিলো তেলিকদম, অন্যান্য লিগম গাছ এবং দ্রুত বর্ধনশীল অন্যান্য অলিগম গাছ। এখানে ছবিতে বিভিন্ন সবুজ সার উৎপাদনকারী ফসলের চিত্র দেখানো হয়েছে, যেমন ধনচা, শনপাট, আলফালফা, নীল, সয়াবিন। সবুজ সারের উপকারিতা: সবুজ সার লেগুম ফসল পরিবারের উদ্ভিদে ব্যবহার করলে তা নাইট্রোজেন সরবরাহ করে। গভীর মূলে হলে এটা নিচের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে উপরের স্তরে সরবরাহ করতে পারে। ভূমি ক্ষয় রোধ করে এবং অণুজীবের কার্যাবলী বৃদ্ধি করে। জমির খাদ্য প্রদান সংরক্ষণ রাখে। মাটিতে জৈব পদার্থ যোগ করে। মাটির সংযুক্তি উন্নতি করে এবং বায়ু পানি চলাচলের জন্য মাটির ভেদ্যতা বৃদ্ধি করে। সবুজ সার বিয়োজনের ফলে উৎপাদিত জৈব অ্যাসিড ফসফরাস যৌগের বিয়োজন ঘটায় এবং ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। মাটির জৈবিক পরিবেশ উন্নত করে। রাসায়নিক সার ব্যবহার কমায়। সবুজ ফসলের উচ্ছিষ্ট অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। মাটির উর্বরতা বৃদ্ধি করে। ফসল বিন্যাস উন্নত করে। অনেক সময় সবুজ গাছ যেমন ধনচা পাখি বসার স্থান হিসেবে ব্যবহার হয় এবং রোগ পোকামাকড় দমনে তথা আইপিএম এ এটা সহায়ক হয়। সবুজ সারের কিছু অসুবিধা হতে পারে, যেমন বৃষ্টি নির্ভর কৃষি পদ্ধতিতে এটা অসুবিধাজনক, কারণ এটা পচার জন্য উপযুক্ত রস মাটিতে অনেক সময় থাকে না। অনেক স্থানে সবুজ সার একটি মূল ফসলের চাষ মৌসুমকে বিঘ্নিত করে। সবুজ সার চাষের জন্য কম বেশি কিছু ব্যয় হয়, যেটা অনেক কৃষক করতে চায় না। সবুজ সার ক্ষেত্র বিশেষে ক্ষতিকারক রোগ পোকার আশ্রয় দিতে পারে, যা মূল ফসলকে আক্রমণ করে। সবুজ সার তৈরি ও সংরক্ষণ: বাংলাদেশে সাধারণত ধনচা দিয়ে সবুজ সার তৈরি করা হয়। ধনচা সারা বছর চাষ করা গেলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাস এটা বীজ বপনের উপযুক্ত সময়। কিভাবে ধনচা দিয়ে সবুজ সার তৈরি করা যায় সেটা আলোচনা করছি। ধনচার দ্রুত সুষ্ঠু বৃদ্ধির জন্য জমিতে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে বীজ বপন করতে হবে। সার ছাড়া ধনচা সব আবহাওয়ায় ভালো জন্মে, তবে নোডিউলের সংখ্যা বাড়ানোর জন্য হেক্টর প্রতি 17 কেজি টিএসপি ব্যবহার করা উত্তম।
হেক্টর প্রতি 40 থেকে 50 কেজি বীজ ছিটিয়ে বপন করতে হবে। ধনচাষ চাষে সাধারণত আগাছা দমন, সেচ, বালাইনাশকের দরকার পড়ে না এবং অন্যান্য পরিচর্যারও তেমন দরকার পড়ে না। ধনচা বীজ বপনের 1.5 থেকে 2 মাসের মধ্যে সবুজ সার তৈরির উপযুক্ত হয়। এ সময় গাছে গড়ে অর্ধেক গাছে ফুল আসে এবং গাছগুলি 1 থেকে 1.5 মিটার উঁচু হয়। এখানে কিভাবে ওই অবস্থায় ধনচা গাছ সার হিসেবে মাটিতে মিশিয়ে দেওয়া হয় তার চিত্র দেখানো হয়েছে। 1.5-2 মাস বয়সে ধনচা গাছ মাটিতে শুয়ে দিয়ে একই দিক থেকে চাষ দিয়ে এটাকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। গাছ বেশি বড় হলে 2-3 টুকটাক করে দিতে হয়। জমিতে পানি থাকলে গাছ ভালোভাবে মাটির সাথে মিশে যায় এবং দ্রুত পচে। মাটির সাথে ধনচা গাছ মেশানোর 10-15 দিনের মধ্যে আবারও চাষ দিলে তা তাড়াতাড়ি পচে। ধনচা গাছ পচতে 20 থেকে 25 দিন সময় লাগে। পচনের সময় কিছু ইউরিয়া সার দিলে পচন ক্রিয়া ত্বরান্বিত হয়। ধনচা জমিতে হেক্টর প্রতি 7 থেকে 8 টন কাঁচা সবুজ পদার্থ এবং প্রায় 33 কেজি নাইট্রোজেন সরবরাহ করতে পারে। এভাবে ফসল বিন্যাসের সবুজ সার হিসেবে ধনচা চাষ করলে পরবর্তী ফসলে সারের মাত্রা যেমন কমে, তেমনি মাটির মানও অনেক উন্নত হয়। এরপর আসছে অনুজৈবিক বা জীবাণু সার। জীবাণু সার হলো যখন বেশ কিছু সংখ্যক অণুজীবকে মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যক খাদ্য উপাদান সরবরাহের উদ্দেশ্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে উপযুক্ত বাহকের মাধ্যমে জীবন্ত অবস্থায় জমিতে প্রয়োগ করা হয়, তখন ওই জীবাণুসমূহের সমষ্টিকে জীবাণু সার বা অনুজৈবিক সার বলে। অন্যভাবে বলা যায়, উদ্ভিদ পুষ্টি উপাদান সরবরাহ করা এবং সরবরাহ ত্বরান্বিত করা বা উৎসাহিত করার লক্ষ্যে জীবিত, সুপ্ত, অণুজীব সহযোগে যে সকল দ্রব্য মাটিতে প্রয়োগ করা হয় তাকে অনুজৈবিক সার বা জীবাণু সার বলে। অনুজৈবিক সারের অপর নাম বায়ো ফার্টিলাইজার বা বায়োসার। সাধারণ সার দ্রব্যের মাধ্যমে মূলত উদ্ভিদের পুষ্টি উপাদান সরবরাহ করা হয়, কিন্তু অনুজৈবিক বা বায়ো ফার্টিলাইজারের মাধ্যমে জমিতে উপযুক্ত প্রজাতির অণুজীব সরবরাহ করা হয়। এসব অণুজীব মাটি অনুকূল পরিবেশে ব্যাপকভাবে বংশবিস্তার করে পুষ্টি উপাদানের পরিমাণ বাড়ায়। এরা প্রধানত বায়ুমণ্ডলীয় গ্যাসীয় নাইট্রোজেন উদ্ভিদদের শিকড়ে বা নিজের দেহে সংযোজন করে, তাই অনুজৈবিক সারকে অন্যভাবে পরোক্ষ সারও বলা যায়। অনুজৈবিক সার তৈরির জন্য শুধুমাত্র উদ্ভিদ জগতের অণুজীবগুলোকেই বেছে নেওয়া হয়। অনুজৈবিক সারের গুরুত্ব। অনুজৈবিক সার বা বায়ো ফার্টিলাইজারের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, বিশ্বের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটাতে অনুজীব সারের ভূমিকা অনেক। অনুজীব সার পরিবেশ রক্ষায় অনুকূল, তাই সার হিসেবে বায়ো ফার্টিলাইজারের গুরুত্ব দিন দিন বাড়ছে। লিগুম জাতীয় ফসল যেমন ডাল ফসল এবং লিগুম তেলবীজ ফসল উৎপাদনে অনুজৈবিক সারের অবদান খুবই বেশি। বর্তমান বিশ্বের মোট নাইট্রোজেন দ্রব্যের অর্ধেকেরও বেশি অনুজৈবিক প্রক্রিয়ায় সংগৃহীত হচ্ছে। এই বিবেচনায় অনুজৈবিক সারের গুরুত্ব খুবই বেশি। অনুজৈবিক সার উৎপাদনের শক্তি ব্যয় কম হয়। অনুজৈবিক সারের উৎপাদন ব্যয় রাসায়নিক সারের চেয়ে অনেক কম। রাসায়নিক সারের পরিপূরক হিসেবে অনুজৈবিক সার খুবই কার্যকর। উন্নয়নশীল দেশের জন্য এবং কম খনিজ সম্পদ সম্পন্ন দেশের জন্য অনুজৈবিক সার খুবই উপকারী। ছোট কারখানায় স্থানীয়ভাবে বা এলাকা ভিত্তিক এই সার তৈরি ব্যবহার করা যায়। অনুজৈবিক সারের সুবিধা। আধুনিক বিশ্বে সার দ্রব্য ব্যবহারে যে ব্যাপকতা দেখা দিয়েছে তা কেবল রাসায়নিক সার দিয়ে করতে গেলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। অনুজৈবিক বা বায়োসার উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্যতা সংরক্ষিত হবে। অনুজৈবিক সার ক্ষুদ্রায়িত গবেষণাগারে উৎপাদন করা সম্ভব, এতে ব্যয়ও কম হয়। অনুজৈবিক সার উৎপাদনে বেশ কিছু প্রযুক্তি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এখানে বলা প্রয়োজন, 1895 সালে বিজ্ঞানী মুভ এবং হিলটেনার রাইজোবিয়াম সার হিসেবে নাইট্রোজেন সার সর্বপ্রথম তৈরি করেছিলেন। অনুজৈবিক সারে মাটির জৈব পদার্থের পরিমাণ বা ভারসাম্যতা বজায় থাকে। অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহারে এই ভারসাম্য বিনষ্ট হয়। উপযুক্ত ফসল পর্যায় বা ফসল বিন্যাসের জন্য অনুজৈবিক সার বিশেষভাবে উপকারী। উন্নয়নশীল দেশ যেখানে রাসায়নিক সার উৎপাদনের কারখানা কম, সেসব দেশে অনুজৈবিক সারের ব্যবহার অধিক সুবিধাজনক। অনুজৈবিক সারে কিছু অসুবিধাও আছে, যেমন উদ্ভিদের সকল খাদ্য উপাদানের জন্য অনুজৈবিক সার উৎপাদন করা সম্ভব নয়। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে নাইট্রোজেন উপাদানের অনুজৈবিক সার বিক্রির জন্য বাজারে পাওয়া যায়। অবশ্য ফসফেট বিয়োজনকারী অনুজৈবিক সারও বাজারে আসছে। বিশুদ্ধ সার উৎপাদনের জন্য ক্ষেত্র বিশেষে অত্যাধুনিক গবেষণাগার প্রয়োজন হতে পারে। অনুজৈবিক সার ব্যবহারে এখনো মৃত্তিকার বাস্তুসংস্থানগত অনুজৈবিক অভিযোজনের ব্যাপারে জটিলতা রয়েছে, অর্থাৎ বায়ো ফার্টিলাইজার দিয়ে অনুজীব সরবরাহ করে অনুজৈবিক কার্যে ভারসাম্য ফিরিয়ে আনতে স্থান ও মাটি বিশেষে এটা সময়ের প্রয়োজন, অর্থাৎ সময় লাগতে পারে। অনুজৈবিক সারের সংরক্ষণশীলতা কম, অর্থাৎ তৈরি সার বেশিদিন ঘরে রাখা যায় না।
অণুজীবের প্রজাতি ও স্টেন পৃথকীকরণ ও কাজ তার বেশ জটিল। অণুজীব সারের কার্যাবলী রাসায়নিক সারের চেয়ে তুলনামূলকভাবে ধীর। প্রধান প্রধান অণুজীবিক সারের নাম। বর্তমান বিশ্বে ব্যবহৃত অণুজীবিক সারগুলোকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ব্যাকটেরিয়া অণুজীব সার, শ্যাওলা অণুজীব সার, অ্যাজোলা অণুজীব সার এবং ছত্রাক অণুজীব সার। ব্যাকটেরিয়া অণুজীব সারের মধ্যে আছে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলিয়াম, ফসফোব্যাক্টেরিন এবং বায়োসুপার। এখানে ছকের মাধ্যমে বিভিন্ন অণুজীবের শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। অণুজীবিক সারের 3টি প্রধান অংশ, যথা অণুজীব বা ইনকিউল্যান্ট, কন্ডিশনার দ্রব্য এবং বাহক দ্রব্য। অণুজীব হিসেবে প্রধানত নিম্নলিখিত প্রজাতিসমূহ ব্যবহৃত হয়, যেমন নাইট্রোজেন, ব্যাকটেরিয়া, এর মধ্যে আছে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলিয়াম এবং ক্লোস্ট্রিডিয়াম। এছাড়া আছে নীলাভ সবুজ শ্যাওলা, এগুলোর মধ্যে আছে অ্যানাবিনা, নস্টক এবং করকট্রাস। কন্ডিশনার দ্রব্য হিসাবে সাধারণত 18 দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে বাহক দ্রব্যের মধ্যে রয়েছে কাঠ কয়লা, ছাই, কাঠের গুঁড়া ও পিট মাটি। অণুজীবিক সার তৈরির ধাপ। অণুজীবিক সার তৈরির প্রধান প্রধান ধাপগুলো হলো কার্যকর অণুজীবের স্ট্রেন সংগ্রহ করা, স্ট্রেনের বংশবিস্তার ঘটানো, অর্থাৎ স্ট্রেন সংগ্রহ করে মনোনীত স্ট্রেনসমূহ গবেষণা করে খাদ্যের মাধ্যমে বংশবিস্তার করে পরিমাণে বাড়াতে হবে। এরপর সেটাকে প্যাকেটজাত করে বাজারজাত করতে হবে। অণুজীবিক সারের কার্যকর একান্তভাবে গুণাগুণের উপর নির্ভর করে। অণুজীবিক সার হিসেবে এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার। তা হলো, বাহক মাধ্যমে সার ব্যবহারের শেষ তারিখে প্রতি গ্রাম সারে 10টি সজীব কোষ থাকতে হবে। উৎপাদনের 6 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। ইনোকুলেন্টে অন্য কোনো প্রকার অণুজীব থাকবে না। ইনোকুলেন্টে অম্লমান 6 থেকে 7.5-এর মধ্যে হবে। বাহক দ্রব্য সূক্ষ্ম গুঁড়া হবে, অর্থাৎ 75 থেকে 106 মাইক্রন চালনি অতিক্রম করবে। প্যাকেটের গায়ে নিম্ন বিবরণ থাকতে হবে, যেমন সার দ্রব্যের নাম, বাণিজ্যিক নাম ও জৈবিক নাম, নির্দিষ্ট নিগম ফসলের নাম ও বৈজ্ঞানিক নাম, উৎপাদনকারী সংস্থার নাম ও ঠিকানা, বাহক দ্রব্যের বা দ্রব্যসমূহের প্রকার, ব্যাচ বা কোড সংখ্যা ও তারিখ, উৎপাদনের তারিখ ও স্থান, ব্যবহারের সর্বশেষ তারিখ, ব্যবহারের হার ও পদ্ধতি, সংরক্ষণের নিয়মাবলী, প্যাকেটের সার্টিফিকেট চিহ্ন। জীবাণু সার ব্যবহারের সাধারণ নিয়ম। সুস্থ, সতেজ, শুকনো বীজের সাথে পরিমাণ মতো চেষ্টা করে মিশিয়ে এটাকে আঠালো করতে হবে। আঠালো বীজগুলোর সঙ্গে জীবাণু সার ঢেলে মিশিয়ে নিতে হবে, যাতে একটা কালো প্রলেপ পড়ে। এই কালো প্রলেপযুক্ত বীজগুলো ছায়ায় সামান্য শুকিয়ে নিতে হবে। বেশি রোদে শুকালে বীজগুলো মারা যাবে। মিশ্রিত বীজ রোদহীন বা খুব অল্প রোদে বপন করতে হবে এবং সঙ্গে সঙ্গে মাটিতে ঢেকে দিতে হবে। ঠান্ডা, শুষ্ক, রোগমুক্ত জায়গায় শিশুদের নাগালের বাইরে জীবাণু সার সংরক্ষণ করতে হবে। বাহক মাধ্যমে সার ব্যবহারের শেষ তারিখে প্রতি গ্রাম সারে কমপক্ষে 10টি সজীব কোষ থাকতে হবে। ইনোকুলেন্টে অন্য কোনো জীবাণু থাকবে না। ইনোকুলেন্টের অম্লমান 6 থেকে 7.5-এর মধ্যে হবে। বাহক দ্রব্য খুব সূক্ষ্ম গুঁড়া হবে, যা 75 থেকে 106 মাইক্রন চালনি অতিক্রম করবে। প্রধান প্রধান অণুজীবিক সারের বৈশিষ্ট্য ও বর্ণনা এবং প্রস্তুত প্রণালী। প্রথমে ব্যাকটেরিয়া সার। ব্যাকটেরিয়া সার নাইট্রোজেন, বায়ু থেকে নাইট্রোজেন সংযোজন করতে পারে। বায়ু থেকে নাইট্রোজেন সংযোজন করার পদ্ধতির ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিথজীবী নাইট্রোজেন সংযোজন বা সিনোবায়োটিক ফিক্সেশন, আর একটা হচ্ছে অমিথজীবী নাইট্রোজেন সংযোজন বা নন সিনোবায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। মিথজৈবিক নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া অন্য একটি জীবের সঙ্গে পারস্পরিক লাভবান অবস্থায় সহাবস্থানের থেকে নাইট্রোজেন সংযোজন করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শ্রেণ জাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি বা নোডুল সৃষ্টি করে, সেখানে অবস্থান করে। এরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংযোজন করে নিজের প্রয়োজন মেটায় এবং অবস্থানকারী উদ্ভিদকে সরবরাহ করে। অপরদিকে উদ্ভিদটিও ব্যাকটেরিয়াকে টিকিয়ে রাখার জন্য শর্করা জাতীয় অন্যান্য খাবার সরবরাহ করে। এই প্রক্রিয়াকে বলে মিথজীবিতা বা সিনোবায়োসিস। রাইজোবিয়াম এমনই মিথজৈবিক ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে যেগুলো অধিক নাইট্রোজেন সংযোজন করতে সক্ষম, সেগুলোকে বাছাই করে যে সার তৈরি করা হয় নাইট্রোজেন বৃদ্ধির লক্ষ্যে, সেইটাকে বলা হচ্ছে রাইজোবিয়াম জীবাণু সার।
নন সিনোবায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন, অর্থাৎ এক্ষেত্রে ব্যাকটেরিয়া অন্য কোনো জীবের সাথে সহচর্য থাকে না, অর্থাৎ অন্য কোনো উদ্ভিদের দেহে বসবাস করে না। এরা মুক্ত অবস্থায় অবস্থান করে বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংযোজন করতে পারে। এটাকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন সবাত, অবাত এবং মিশ্র সবাত অবাত ব্যাকটেরিয়া। সবাত ব্যাকটেরিয়া অক্সিজেন উপস্থিতি নাইট্রোজেন সংযোজন করে, আর অবাত ব্যাকটেরিয়া অক্সিজেন অনুপস্থিতি নাইট্রোজেন সংযোজন করে। অক্সিজেন উপস্থিতি এবং অনুপস্থিতি উভয় অবস্থায় নাইট্রোজেন সংযোজন করতে পারে। এখানে বিভিন্ন প্রকার অমিথজীবী নাইট্রোজেন ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করে, যেমন সবাতের মধ্যে আছে অ্যাজোটোব্যাক্টেরিয়া, অ্যাজোস্পাইরিলাম। অবাত ব্যাকটেরিয়ার মধ্যে আছে ক্লোস্ট্রিডিয়াম, ডিসালফোভিব্রিয়, এবং মিশ্র সবাতবাদের মধ্যে আছে ব্যাসিলাস, ক্লেবসিয়েলা। অমিথজীবী নাইট্রোজেন সংযোজনকারী ব্যাকটেরিয়ার মধ্যে আছে অ্যাজোটোব্যাক্টেরিয়াম, অ্যাজোস্পাইরিলাম। তবে এগুলো রাইজোবিয়ামের মতো আজও ব্যাপক পর্যায়ে এদের ব্যবহার শুরু হয়নি। এছাড়া সিডোমোনাস, ব্যাসিলাস ও আরও কয়েকটি গুণের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়ার প্রজাতি জমিতে জৈব অ্যাসিড ফসফেটেজ এনজাইম উৎপন্ন করার মাধ্যমে অদ্রবণীয় ফসফরাসকে দ্রবীভূত করে উদ্ভিদের ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। এদেরকে ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া, সংক্ষেপে পিএসবি বলে। সার হিসেবে ব্যবহারের জন্য এসকল ব্যাকটেরিয়ার উপরও ব্যাপক গবেষণা চলছে। অণুজীব সারের প্রধান কয়েকটি বাহক দ্রব্য হলো পিট মাটি, কর্দম, ভার্মিকুলাইট, লিগনাইট, কয়লা এবং মৃত্তিকা। বাংলাদেশের যে সমস্ত ফসল রাইজোবিয়াম সার ব্যবহার করা হয় তা হলো খেসারি, মসুর, ছোলা, চিনাবাদাম, মুগ, কাউপি, সয়াবিন। এরপর আসছে শ্যাওলা সার। প্রকৃতিতে অবস্থানকারী শ্যাওলার কিছু প্রজাতি বায়ু থেকে নাইট্রোজেন সংযোজন করার ক্ষমতা রাখে। এইসব শ্যাওলা প্রজাতিগুলোকে সার হিসেবে তৈরি করে জমিতে প্রয়োগ করা হয়। শ্যাওলার অনেকগুলো শ্রেণী রয়েছে, এর মধ্যে সাইনোফাইসির অন্তর্ভুক্ত শ্যাওলাগুলো এই বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। এদেরকে বলা হয় নীলাভ সবুজ শ্যাওলা বা বিজিএ। বাইরে থেকে দেখে নীলাভ সবুজ শ্যাওলা শনাক্ত করা সম্ভব নয়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে কোষের গঠন, বর্ণ, আকার, অন্যান্য বৈশিষ্ট্য ভিত্তি করে নীলাভ সবুজ শ্যাওলাকে শনাক্ত করা হয়। নীলাভ সবুজ শ্যাওলার সব প্রজাতি বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংযোজন করতে পারে না। সায়ানো শব্দের অর্থ হলো কার্বন নাইট্রোজেনের অবস্থান। নীলাভ সবুজ শ্যাওলা বায়ুমণ্ডলে কার্বন ও নাইট্রোজেন সংযোজন করতে পারে এবং এদের কোষের গঠন ব্যাকটেরিয়ার মতোই, তাই এদেরকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। নীলাভ সবুজ শ্যাওলা মাটি থেকে আলাদা করে নাইট্রোজেন সংযোজন করার ক্ষমতা, অন্যান্য গুণাবলী পরীক্ষা করে উপযুক্ত প্রজাতি বাছাই করা হয় এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে সেগুলোকে সার হিসেবে তৈরি করলে তখন তাকে শ্যাওলা সার বলা হয়। শ্যাওলা সার শুধু ধানের জমিতে ব্যবহার করা হয়, কারণ ধানের জমি এটার আদর্শ স্থান। এটার জন্য ভেজা অবস্থা এবং আলোর উপস্থিতি ও নিরপেক্ষ মাধ্যম আবশ্যক। নাইট্রোজেন সংযোজনকারী নীলাভ সবুজ শ্যাওলাকে দুভাগে ভাগ করা যায়, যত হিটারোসিস্টাস এবং নন হিটারোসিস্টাস। যেগুলোর হিটারোসিস্ট আছে সেগুলো হিটারোসিস্টাস, যেগুলো হিটারোসিস্ট নয় সেগুলো নন হিটারোসিস্টাস। শ্যাওলা সারের উপকারিতা। শ্যাওলার মধ্যে নীলাভ সবুজ শ্যাওলায় সার হিসেবে ব্যবহৃত হয়। এর উপকারিতা অনেক। নীলাভ সবুজ শ্যাওলা সার মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে। প্রতি ফসল মৌসুমে 25 থেকে 30 কেজি নাইট্রোজেন যোগ করে প্রতি হেক্টরে। রাসায়নিক সারের তুলনায় এই সার ব্যবহার লাভজনক। দেখা গেছে 30 টাকা নীলাভ সবুজ শ্যাওলা 130 টাকা রাসায়নিক সারের সমান কাজ করে। এটা উত্তম জৈব সার হিসেবে ভূমিকা পালন করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গত করে মাটির বায়ু চলাচল বৃদ্ধি করে। এই সার শুধু ধানের জমিতে ব্যবহার করা হয়। এতে ধানের ফলন 25 থেকে 40% বৃদ্ধি পায়। এটা হরমোন অ্যামাইনো অ্যাসিড নির্গত করে, যা ধান গাছের কুশির সংখ্যা শেষের দৈর্ঘ্য বাড়ায়। লবণাক্ত মাটি সংশোধন করতে পারে। এই শ্যাওলার কিছু প্রজাতি লবণাক্ত মাটিতে জন্মায় এবং নাইট্রোজেন সংযোজন, সালোক সংশ্লেষণ প্রশোধনের জন্য প্রয়োজনীয় সোডিয়াম লবণাক্ত মাটি থেকে সংগ্রহ করে, ফলে লবণাক্ত মাটির সোডিয়াম কমে গিয়ে লবণাক্ততা হ্রাস পায়। এছাড়া ভূমি ক্ষয় রোধ করে এবং পরিবেশ দূষণ রোধেও এই শ্যাওলা সার যথেষ্ট ভূমিকা রাখে। এখানে নীলাভ সবুজ শ্যাওলার কিছু
চিত্র দেখানো হয়েছে। শ্যাওলা সারের প্রস্তুতি। সাইনোফোসিস শ্রেণীর অন্তর্গত নীলাভ সবুজ শ্যাওলা বাতাস থেকে নাইট্রোজেন সংযোজন করতে পারে, আর এই গুণকেই কাজে লাগিয়ে শ্যাওলা সার তৈরি করা হয়। ধানের জমি থেকে শ্যাওলা সংগ্রহ করে গবেষণাগারে এনে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে নাইট্রোজেন ফিক্সেশন, বৃদ্ধি হার, বালয়ের সহনশীলতা ইত্যাদি গুণাবলী যাচাই করে যেগুলো উত্তম সেগুলোকে নির্বাচন করা হয় এবং সার প্রস্তুতির জন্য সেগুলোকে মনোনয়ন দেওয়া হয়। সাধারণত 3টি পদ্ধতিতে শ্যাওলা সার প্রস্তুত করা হয়, যথা ট্রে পদ্ধতি, পিট পদ্ধতি এবং মাঠ পদ্ধতি। এখানে ট্রে পদ্ধতিতে কিভাবে শ্যাওলা সার তৈরি করা যায় সেটা দেখানো হয়েছে। 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ও 0.2 মিটার গভীরতা বিশিষ্ট রঙিন লোহার পাত্রে একটা ট্রে তৈরি করতে হবে। এই ট্রের আকার প্রয়োজন মতো কম বেশি করা যায়। ট্রেতে 10 কেজি মাটি রেখে তাতে 70 গ্রাম টিএসপি এবং 2 গ্রাম সোডিয়াম অলিভেট মিশাতে হবে। স্থানীয় অবস্থা বাষ্পীভবনের উপর ভিত্তি করে 5 থেকে 15 সেন্টিমিটার পানি দিয়ে ট্রে ভরতে হবে। মাটি অম্ল হলে 100 গ্রাম চুন যোগ করতে হবে। পোকামাকড় থেকে রক্ষা পেতে কার্বোফুরান 25 গ্রাম ব্যবহার করা যায়। মাটি স্থায়ী হবার পর গবেষণাগার থেকে সংগৃহীত নির্বাচিত সবুজ শ্যাওলা ট্রের পানির উপর ছিটে দিতে হবে। ট্রেটি সূর্যকিরণ পরে এমন খোলা জায়গায় রাখতে হবে ট্রেন পানির উপর শ্যাওলা বৃদ্ধি পেতে থাকে। গ্রীষ্মকালে তাড়াতাড়ি জন্মে এবং 7 দিনের মধ্যে পুরো শ্যাওলার স্তর সৃষ্টি হয়। বাষ্পীভবনের হার খুব বেশি হলে শ্যাওলার স্তর দ্বারা ট্রে পুরো আবৃত না হওয়া পর্যন্ত নিয়মিত পানি দিতে হবে। ট্রে শুকিয়ে আসলে জন্মানো শ্যাওলা মাটির উপর শুকিয়ে যায়, তখন উপরিভাগ থেকে শ্যাওলা চেঁচে নিয়ে রোদে শুকিয়ে গুঁড়া করে পলিথিন ব্যাগে ভরে গুদামজাত করা হয়। এটাই শ্যাওলা সার, যা প্রয়োজনীয় সময় জমিতে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে এটাকে বীজ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে অ্যাজোলা সার। অ্যাজোলা একটি জলজ ভাসমান পানা, যা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়। এরা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে ভাসমান অবস্থায় শিকড় ঝুলিয়ে অবস্থান করে। এটার রং সবুজ, বেগুনি সবুজ বা লাল, বেগুনি লাল হতে পারে। অ্যাজোলা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন সংযোজন করতে পারে না। এদের পাতার গহ্বরে বিশেষ প্রজাতির নীলাভ সবুজ শ্যাওলা, যা যেমন অ্যানাবিনা অ্যাজিওলা বাস করে। এরা বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংযোজন করে অ্যাজোলার পাতার গহ্বরে জমা রাখে। এই অ্যাজোলা মাটিতে দিলে দ্রুত পচে গিয়ে গহ্বরে সঞ্চিত নাইট্রোজেন মাটিতে সরবরাহ করে। এইভাবে অ্যাজোলা নাইট্রোজেন সার সরবরাহ ছাড়াও উৎকৃষ্ট সবুজ সার হিসেবে কাজ করে, মাটিতে প্রচুর জৈব পদার্থ যোগ করে। অ্যাজোলা অনেকগুলো প্রজাতি আছে। এর মধ্যে অ্যাজোলা পিনাটা, এটা বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এখানে বিভিন্ন অ্যাজোলার কিছু ছবি দেখানো হয়েছে। অ্যাজোলা সারের উপকারিতা: মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এটা দ্রুত প্রতি ফসল মৌসুমে মাটিতে 100 থেকে 150 কেজি নাইট্রোজেন পার হেক্টর সরবরাহ করে। সবুজ সার হিসেবে কাজ করে। ধান চাষ ও অ্যাজোলা একসাথে একই সময়ে জমিতে চাষ করা সম্ভব। ধানের ফলন 25 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অ্যাজোলা সার প্রস্তুত পদ্ধতি: অ্যাজোলা পিনাটা প্রজাতি আমাদের স্থানীয় জাত। এটার জন্মানোর জন্য গড় আর্দ্রতা 80 থেকে 90% এবং তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। অ্যাজোলা জন্মানোর জন্য দরকার মাঠ নার্সারি। নার্সারি বিভিন্ন রকম হতে পারে, যেমন আগাছামুক্ত প্রাকৃতিক পুকুর, 1 মিটার গভীর পানি বিশিষ্ট লম্বা সরু নালা, 5 সেন্টিমিটার গভীর বিশিষ্ট ছোট প্লট, পানির নালা দ্বারা বেষ্টিত বেড যেখানে পানি চুয়ে আসে। নার্সারিতে কিভাবে অ্যাজোলা তৈরি করা হয় সেটা এখানে বর্ণনা করা হলো। 20 মিটার দীর্ঘ এবং 16 মিটার প্রস্থ বিশিষ্ট একখানা জমি দিতে হবে এবং ধান উৎপাদনের জন্য যেভাবে তৈরি করা হয় সেটাকে সেভাবে তৈরি করতে হবে। এখানে নিচে চিত্রে দেখানো হয়েছে। এই জমিটিকে 20, 40, 80 এবং 160 বর্গমিটারের ক্ষুদ্র প্লটে ভাগ করতে হবে। 20 বর্গমিটারের ছোট প্লটটি প্রথমে 5 থেকে 10 সেন্টি পানি দিয়ে প্লাবিত করতে হবে। অ্যাজোলা নমুনাকে 0.02 ভাগ ফ্লোরাডান দ্রবণে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পানির উপরে 100 গ্রাম টিএসপি সার দিতে হবে। এরপর 4 গ্রাম তাজা অ্যাজোলা নমুনা পানির উপর দিতে হবে। 1 সপ্তাহ পর পানির সমস্ত উপরিভাগ অ্যাজোলা ম্যাট দ্বারা আবৃত হয়ে যাবে। প্লটের সাথে একইভাবে আরেকটি
অনুরূপ প্লট তৈরি করতে হবে এবং এটিও সমপরিমাণ সার দিয়ে তৈরি করতে হবে। ক খ প্লটের মাঝে বাদ 1 মিটার পরিমাণ ভেঙে দিতে হবে যাতে ক প্লট থেকে এজোলা খ প্লটে যায়। এরপর ছোট প্লটের পাশে স্থাপিত 40 বর্গমিটার প্লটকে প্রয়োজন মতো সার সেচ দিয়ে তৈরি করতে হবে। এ প্লটে দ্বিগুণ পরিমাণ সার অর্থাৎ 200 গ্রাম সার দিতে হবে। প্রথম দুটি প্লটে অর্থাৎ ক খ প্লটের এবং পাশে স্থাপিত 40 বর্গমিটার প্লটের মাঝের বাঁধ ভেঙে দিতে হবে যাতে ছোট প্লট থেকে এজোলা 40 বর্গমিটার প্লটে চলে আসে, চিত্রে যেভাবে দেখানো হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্লট এজোলায় ভরে যায়। একইভাবে 80 বর্গমিটারের প্লটও সেচ ও সার দিয়ে তৈরি করতে হবে এবং পূর্ববর্তী প্লটের সাথে যুক্ত করে দিতে হবে যাতে এজোলা পূর্ববর্তী প্লট থেকে 40 বর্গমিটার প্লটে চলে আসে। 1 সপ্তাহের মধ্যে এই প্লটটিও এজোলায় ভরে যাবে। 160 বর্গমিটার প্লটটিও সেচ ও সার দিয়ে একইভাবে তৈরি করতে হবে, শুধু সারের মাত্রা বাড়ায় দিতে হবে। এভাবে 4 সপ্তাহ পর 320 বর্গমিটার জায়গা এজোলা দ্বারা আবৃত হয়ে যাবে। এজোলা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আগাছা দমন অতিরিক্ত বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনা তোমাদের সবুজ সার এবং অণুজৈবিক সার কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখে তোমরা দেখলে এ বিষয়ে আরো জানতে পারবে এবং প্রয়োজনে টেক্সট বইটি তোমরা দেখতে পারো। সবাই ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।